হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি বাংলা প্রতিবেদন রচনা নিয়ে তোমাদের সামনে। যারা ডব্লিউপি এসআই এবং ক্যালকাটা পুলিশের সার্জেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের পক্ষে খুবই উপযোগী। আজকের টপিক হচ্ছে গিয়ে জলাভূমি কৃষি জমি বা অরণ্য ধ্বংস করে ভেড়িতে মাছ চাষ। ঠিক আছে, তার আগে বলে রাখি, আমার যারা বিগত সাবস্ক্রাইবার আছো বা যারা নতুন এসেছো চ্যানেলে, তারা কিন্তু আগের রিপোর্টগুলো বা আগের প্রতিবেদনগুলো তোমরা ভিজিট করে দেখে নিতে পারো। তাতে তোমাদের পক্ষে সুবিধা হবে। এবং আমি কোন কোন টপিকগুলো ইম্পর্ট্যান্ট সেই টপিকগুলো কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি একটা লিস্ট আকারে, সেটা আলাদা ভিডিওতে, সেটা কিন্তু তোমরা চেক করে নিও। চলো শুরু করি আমরা আজকে আমাদের প্রতিবেদন নাম্বার 4। 4 নম্বর প্রতিবেদন শুরু করার আগে বলি, যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমরা স্কিপ করে দেখো না, তোমরা পুরোটাই দেখার চেষ্টা করো। তাহলে আমি কী কী বলছি তাহলে তোমরা সহজে সেটা বুঝতে পারবে। ওকে, চলো আমরা দেখি তাহলে আমাদের 4 নম্বর বাংলা রিপোর্ট, যেটাকে আমরা বলছি প্রতিবেদন। দেখো, আজকের টাইটেল হচ্ছে ধ্বংস হচ্ছে কৃষি জমি, বাড়ছে ভেড়িতে মাছ চাষ। তোমরা এটা নিজের মতো করে অন্য কোনো টাইটেলও দিতে পারো, তোমাদের যদি পছন্দ মতো কিছু মনে হয় তোমরা দিতে পারো। এবং অবশ্যই যারা নতুন চ্যানেলে তাদের জন্য বলছি, টাইটেলটা হবে কিন্তু বা হেডলাইনটা হবে একটা সিঙ্গেল লাইনে দিলে ভালো হয়। ডাবল লাইনে দিলে কোনো অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করবে সিঙ্গেল লাইনে দেওয়ার, কারণ খাতাতে একটা নির্দিষ্ট স্পেস থাকে, তো সেই জন্য একটা সিঙ্গেল লাইনে দিলে সেটা কিন্তু ভালো হয়। এবং হেডলাইনকে কিন্তু অবশ্যই আকর্ষণীয় হতে হবে, যেন যিনি পাঠক বা যিনি তোমার খাতা দেখছেন তিনি সহজেই যেন হেডলাইন পড়ে বুঝতে পারেন কোন বিষয়ে প্রতিবেদনটা হতে চলেছে। ঠিক আছে, বরাবরের মতোই আবারও বলছি, প্রথমে লিখতে হবে নিজস্ব সংবাদদাতা, কমা দিয়ে ক খ গ, 3 জুলাই। কয়েকজন কমেন্ট করেছো যে নিজস্ব সংবাদদাতাকে লিখতেই হবে। হ্যাঁ, লিখতে হবে। সংবাদ প্রতিবেদনে কিন্তু নিজস্ব সংবাদদাতা এটা লিখতেই হবে। অনেকে লিখছো নিজস্ব প্রতিবেদন, সেটা লিখতে পারো, তবে আমার মনে হয় নিজস্ব সংবাদদাতা লেখাটাই ভালো। কারণ নিউজ পেপার রিপোর্ট রাইটিং মানেই কিন্তু নিউজ পেপারে যেটা কিন্তু লেখা হয়, যেটা ব্যবহার করা হয়, সেটা দেওয়াটাই বাঞ্ছনীয়। তাহলে নিজস্ব সংবাদদাতা, ক খ গ, 3 জুলাই। ক খ গ মানে এখানে জায়গার নাম কিন্তু দেবে না। উচ্ছেদ হচ্ছে বিঘের পর বিঘে কৃষিজমি, খনন করা হচ্ছে ভেড়ি, তাতে হচ্ছে মাছ চাষ। বোঝা গেল? তাহলে বিঘের পর বিঘে কৃষি জমি কিন্তু খনন করা হচ্ছে এবং সেখানে তৈরি হচ্ছে ওই বিঘের পর বিঘে জুড়ে বড় বড় ভেড়ি, যেখানে বিভিন্ন উপায়ে মাছ চাষ করা হয়, বিভিন্ন রাসায়নিক প্রয়োগ করে মাছ চাষ করা হয়। অরণ্যও রেহাই পাচ্ছে না ভেড়ি কারবারিদের হাত থেকে। কিছু কিছু জায়গায় দেখবে বন জঙ্গল সাফ করে সেইখানে কিন্তু ভেড়ি তৈরি করা হচ্ছে, যাতে করে সেখানে মাছ চাষ করা যায়। মাছের মধ্যে চিংড়ি মাছ চাষ হয় বা অন্যান্য মাছও চাষ হয়, যাতে করে খুব কম সময়ে একটা বেশি মুনাফা লাভ করা যায়। চটজলদি বেশি মুনাফার লোভে মুষ্টিমেয় কিছু মানুষ এই পন্থা অবলম্বন করছে। এই অবধি পরিষ্কার, এই অবধি কোনো সমস্যা নেই। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ এবং ঘাটতি দেখা দিচ্ছে প্রয়োজনীয় খাদ্যের। স্বাভাবিকভাবেই তোমরা দেখো, যদি কৃষি জমিতে কৃষিকাজ না হয়ে সেই জমিতে মাছ চাষ করা হয়, তাহলে কিন্তু কৃষির উৎপাদনশীলতা অনেকটাই কমে যাবে এবং তার ফলে কী হবে না, মানুষের প্রয়োজনীয় খাদ্যের কিন্তু ঘাটতি দেখা দেবে। এবং যেখানে অরণ্য ধ্বংস করে ভেড়ি তৈরি করা হচ্ছে, সেখানে অরণ্য ধ্বংসের ফলে কিন্তু পরিবেশে যে ক্ষতি হচ্ছে সেটা আর বলার অপেক্ষা রাখে না, সেটা তোমরা নিজেরাই বুঝতে পারছো। কিছুটা বাধ্য হয়ে, কিছুটা লোভের বশবর্তী হয়ে সাধারণ কৃষকরা মাছ চাষের জন্য জমি দিচ্ছেন। কিছুটা বাধ্য হয়ে মানে হয়তো অনেকের কৃষিকাজে কিছু লাভ হচ্ছে না বা অনেক কম লাভ হচ্ছে, তাই কিছুটা টাকা আসবে সেইটা ভেবে নিজের জমি কিন্তু সে দিয়ে দিতে বাধ্য হচ্ছে। এটা গেল কিছুটা বাধ্য হয়ে। এছাড়াও আরও হতে পারে যে ওখানকার যারা স্থানীয় ভেড়ি কারবারি, তারা কিন্তু জোর করে বা অন্য কোনো উপায়ে তাদের কাছ থেকে জমিটা নিয়ে নিতে চাইছে, ফলে সে কিন্তু এক প্রকার বাধ্য হয়ে জমিটা দিচ্ছে। কিছুটা লোভের বশবর্তী অর্থাৎ কিছু মানুষ চাইছেন যে কিছু কৃষকরা যে একটা সময় একটা টাইম আমি অনেকটা টাকা পাবো, যেটা আমার কৃষিকাজ থেকে লাভ হচ্ছিল না সেটা আমি এখান থেকে তুলে নেব। ফলে কিছুটা লোভের বশবর্তী হয়ে সাধারণ কৃষকরা মাছ চাষের জন্য জমি দিচ্ছেন। এর ফলাফল যে মারাত্মক তা আর বলার অপেক্ষা রাখে না। স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে কৃষি জমি এবং অরণ্য ধ্বংস করে যদি ভেড়ি চাষ করা হয়, তাহলে কিন্তু এর ঋণাত্মক যে প্রভাব সেটা কিন্তু আমাদের পরিবেশে পড়ছে, পরিবেশ সহ আমাদের সমাজে কিন্তু পড়ছে। এটা গেল প্রথম প্যারা।
তাহলে দেখো, প্রথম প্যারা কিন্তু এমনভাবে লিখতে হবে, যারা নতুন চ্যানেলে এসেছো তাদের জন্য বলছি। প্রথম প্যারা এভাবেই লিখবে যে ওই প্যারাতে যেন যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার একটা সারাংশ বোঝা যায়। যিনি নিউজ পেপার রিড করছেন বা যিনি পাঠক অথবা যিনি তোমার এই খাতাটা দেখছেন, যিনি খাতা দেখছেন তিনি কিন্তু এক প্রকার নিউজ পেপার পাঠক, কিন্তু তিনি পাঠক হয়ে তোমার এই রিপোর্টটা দেখার চেষ্টা করছেন বা পড়ার চেষ্টা করছেন, তাহলে সেই অনুযায়ী তোমাকে লিখতে হবে। তাহলে প্রথম প্যারাটা হয়ে গেল। আর প্রথম প্যারাতে কিন্তু চেষ্টা করবে 60 থেকে 70 শব্দের মধ্যে কমপ্লিট করার জন্য, তাহলে বাকি যে দ্বিতীয় এবং তৃতীয় প্যারা সব মিলিয়ে কিন্তু তুমি 250 শব্দের মধ্যে কমপ্লিট করতে পারবে। একেবারে যে 250 করতে হবে তা নয়, তুমি 250 থেকে 260 অবধি করতে পারো, তাতে মার্কস কাটবে না। কিন্তু ওর থেকে অনেক বেশি হয়ে গেলে কিন্তু মার্কস কাটা যাবে। যেমন ধরো তোমার লিখতে লিখতে হয়ে গেল 280, তাহলে কিন্তু কিছুটা মার্কস কেটে নিতে পারে। এবং বলে রাখি, এখানে পুলিশের এক্সামিনেশানগুলোতে কিন্তু কোনো বক্স করা থাকে না যে এই বক্সে প্রত্যেকটা বক্সে শব্দ লিখতে হবে, সেটা কিন্তু করা থাকে না। রিপোর্ট তোমরা সাদা পেজেই করতে পারো। চলো এরপর দেখা যাক দ্বিতীয় প্যারাতে কী বলছে। বিগত বেশ কয়েক বছরে কৃষিকাজে মন্দা এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির জেরে কৃষকরা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে। স্বাভাবিকভাবেই তোমরা দেখছো যে বিগত বেশ কয়েক বছরে কৃষিকাজে মন্দা দেখা দিয়েছে। কেন মন্দা দেখা দিয়েছে? কারণ আমাদের যে ওয়েদার বা আবহাওয়া কিন্তু কৃষিকাজের অনুকূলে কিছু কিছু সময় হচ্ছে না, ফলে কী হচ্ছে, উৎপাদনশীলতা হ্রাস হচ্ছে। যেমন কিছু জায়গায় অসময়ে বন্যা চলে আসছে বৃষ্টির ফলে, কিছু সময়ে অসময়ে খরা দেখা দিচ্ছে। এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির জেরে কীভাবে ক্ষতি হচ্ছে? মুদ্রাস্ফীতি যেন, অর্থাৎ জমিতে যে প্রয়োজনীয় সার ব্যবহার করা হয় সেটার দাম বেড়ে যাচ্ছে দিনের পর দিন। জলসেচের যে ইলেকট্রিকের বিল, সেটার চার্জ বাড়ছে। এছাড়াও নানা যে যন্ত্রপাতি ব্যবহার করা হয়, রাসায়নিক স্প্রে করার যন্ত্রপাতি বা হাল করার জন্য যে সমস্ত যন্ত্রপাতি দরকার হয়, সেগুলো কিন্তু অনেক বেশি দাম বেড়ে যাওয়ার ফলে তাদের মুদ্রাস্ফীতির ফলে কিন্তু তারা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ছে। ফলে যে খরচটা তাদের চাষে হচ্ছে, সেই চাষ থেকে কিন্তু সেই খরচটা উঠছে না। আচ্ছা, সঙ্গে দোসর কোভিড অতিমারি। এটাও ঠিক যে কোভিডের ফলে দীর্ঘদিন কৃষিকাজ বন্ধ ছিল, ফলে বাজারের চাহিদার দরুন তারা সেই উৎপাদনশীলতা হয়নি। উৎপাদনশীলতা না হওয়ার ফলে কিন্তু তারা কিছুটা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে। সুতরাং এই সমস্ত নানা কারণে তারাও চাইছিলেন যে কৃষিকাজের বদলি। সুতরাং এই সুযোগটাকে কাজে লাগালো কারা? না, একদল দালাল চক্র। এই দালাল চক্র যারা কিন্তু ভেড়ি কারবারিদের সাথে সরাসরি যুক্ত থাকে। দেখো, যারা যারা ভেড়ি কারবারি করে তারা কিন্তু সরাসরি কৃষকদের এসে বলে না, তারা কিছু মানুষকে মিডিয়েটর রেখেছে যারা কিন্তু ওইভাবে কৃষকদের গিয়ে বোঝায় যে এত টাকা দেবো আমরা, আমাদেরকে জমিটা দিয়ে দাও। যেমনটা শহরে ওই প্রোমোটারি বিজনেসের ক্ষেত্রে হয়, এটাও ঠিক ওয়ান টাইপ অফ প্রোমোটারি বিজনেস। সুতরাং তারা গিয়ে কৃষকদেরকে বোঝানোর চেষ্টা করে বা বোঝায় অনেক সময় যে জমিটা দিয়ে দাও। কীভাবে বোঝায় না, তারা কৃষকদের এককালীন অনেকটা অর্থের বিনিময়ে জমি দিতে বাধ্য করে, বা বাৎসরিক একটা মোটা অঙ্কের বিনিময়ে কৃষকরা জমি লিজে দিতে বাধ্য হলো। কীরকম? তারা বলে যে এককালীন তুমি আমাদের জমিটা দিয়ে দাও, যা জমির দাম তার দ্বিগুণ টাকা তোমাদের দিয়ে দেবো। এটা একটা লোভ, এভাবে লোভ দেখায়। আরেকটা লোভ দেখায় যে তোমার জমিটা আমি লিজে নেবো। কীভাবে? না, বাৎসরিক লিজ থাকবে যে বছরে তোমাকে এই টাকাটা দিয়ে দেবো, তার দরুন কিন্তু তোমাকে জমিটা আমাদের দিতে হবে। এভাবে তারা নানা রকম প্রলোভন দেখায়, যার ফলে কৃষকরা জমি দিতে বাধ্য হয়। এবং যদি কোনো কৃষক জমি দিতে না চায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক নানা রকম হুমকিও দেওয়া হয়। দেখো, জমি না দিলে নানা রকম হুমকি দেওয়া হচ্ছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক। দেখো, লাইনগুলো এমনভাবে লিখবে যেন মনে হয় নিউজ পেপার পড়ছো। তোমরা কম বেশি অনেকেই বাংলা নিউজ পেপার ডেলি পড়ো, তো সেক্ষেত্রে দেখবে এরকম কিছু কিছু শব্দ ব্যবহার করা হয়, নাম প্রকাশে অনিচ্ছুক। ঠিক আছে, তো এইগুলো বেশি করে দেওয়ার চেষ্টা করবে যেন রিপোর্টটা অনেকটা বাস্তব ভাব সম্পন্ন হয়। ফলস্বরূপ উর্বর কৃষি জমিগুলি ধীরে ধীরে পরিণত হচ্ছে ভেড়িতে। উৎপাদনশীলতা হ্রাসের প্রভাব গিয়ে পড়ল সবজি বাজারে। সাধারণ মানুষের নাভিশ্বাস। স্বাভাবিকভাবে যদি সবজি উৎপাদনশীলতা হ্রাস পায়, অর্থাৎ ডিমান্ডের সঙ্গে যদি প্রোডাকশান কম হয়, স্বাভাবিকভাবে কী হবে, জিনিসপত্রের দাম বাড়বে। সেই একই রকমভাবে তাহলে সবজির বাজারে কিন্তু দাম বাড়ছে, এবং তার ফলে অসুবিধে কাদের হচ্ছে? না, সাধারণ মানুষের। তাদের নাভিশ্বাস হয়ে উঠছে সবজির দাম শুনে। অন্যদিকে কৃষকরা মুনাফার লোভে দীর্ঘমেয়াদী একটা প্রথাকে বিসর্জন দিল। তাহলে কি এটা কৃষিকাজটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল জমি দিয়ে দেওয়ার ফলে। তার ফলে কী হলো, দীর্ঘমেয়াদী যে একটা প্রথা চলে আসছিল এতদিন ধরে, সেই প্রথাটা কিন্তু আস্তে আস্তে কমতে লাগলো। রাসায়নিক প্রয়োগ করে চাষ করা মাছ বাজারীকৃত হয়ে মানব শরীরে যে প্রভাব ফেলবে তা স্পষ্ট। স্বাভাবিক, কম সময়ে বেশি মুনাফার লোভে যে কোনো জিনিস যদি তুমি প্রোডাকশান করতে যাও, তাহলে তোমাকে বেআইনি পথে যেতে হবে। তাহলে কম সময়ের মধ্যে ভেড়িতে যদি মাছকে বড় করতে হয়, তাহলে সেখানে নানা রকম হরমোন প্রয়োগ করতে হবে, নানা রকম রাসায়নিক প্রয়োগ করতে হবে।
তার ফলে কী হবে, মাছ খুব দ্রুত বাড়বে এবং বছরে তিনটে সিজন কিন্তু তুমি মাছ ফলাতে পারবে বা মাছকে বড় করতে পারবে, মাছের বাচ্চাগুলো ফেলে সেখান থেকে মাছকে বড় করে বাজারে বিক্রি করতে পারবে। তার ফলে কী হলো, বছরে মুনাফা অনেকটা বেশি হলো। কিন্তু সেই মাছ যখন মানুষ খাচ্ছে বা মানুষের শরীরে যাচ্ছে, সেটা কিন্তু একটা ঋণাত্মক প্রভাব ফেলবে, রোগাক্রান্ত হবেন সাধারণ মানুষ। এটা গেল চাষের জমির ক্ষেত্রে। এবার অরণ্য ধ্বংসের ফলে পরিবেশের উপর পড়া ঋণাত্মক প্রভাব থেকে রেহাই পাবেন না কেউই। তাহলে অরণ্য ধ্বংসের ফলেও কী হচ্ছে না, যে পরিবেশের উপর যে ঋণাত্মক প্রভাবটা পড়ছে সেখান থেকে কিন্তু রেহাই পাচ্ছে না বা পাবে না কেউ। এই যে এত গ্লোবাল ওয়ার্মিং, এত তাপমাত্রা বাড়ছে, আমাদের সিজনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে যেখানে বর্ষা হওয়ার কথা জুন মাসের 15 তারিখের মধ্যে, সেখানে বর্ষা আসছে না। শীতকাল যেখানে আসার কথা সেই সময় আসছে না, বা যখন যাওয়ার কথা তখন যাচ্ছে না। এগুলো কিন্তু দীর্ঘদিন ধরে এইভাবে অরণ্য ধ্বংসের ফলে এই ঋণাত্মক প্রভাবগুলো আমরা দেখতে পাচ্ছি। এটা গেল 3 নম্বর প্যারা। তাহলে 2 নম্বর প্যারা। 2 নম্বর প্যারাতে বুঝতে পারলে তাহলে কীভাবে লিখতে হবে জিনিসটা আমি ডিটেলসে লিখলাম, যে কী প্রভাব, কী হচ্ছে, তার ফলে কী হতে চলেছে এবং তার ফলাফল কী। এবার দেখো 3 নম্বর প্যারাতে আমরা চলে যাই। 3 নম্বর প্যারাতে লিখতে হবে যে এই ঋণাত্মক প্রভাব থেকে কীভাবে বাঁচা যায়, বা সরকারের কী কর্তব্য, বা লোকাল স্থানীয় প্রশাসন সেখানে তাদের কী কর্তব্য, বা কোনো বিশেষ ব্যক্তি কিছু বলেছেন কিনা এই বিষয়ে, সেটা কিন্তু 3য় প্যারাতে লিখতে হবে। 3য় প্যারাতে বলছে, দেখো, এভাবে পরিবেশ সংক্রান্ত নিয়মকানুনকে বুড়ো আঙুল দেখিয়ে ভেড়ি খনন রুখতে রাজ্য সরকারকে তৎপর হতে হবে। বোঝা গেল? তাহলে রাজ্য সরকারের ভূমিকাও কিন্তু এখানে অনেকটা বেশি। রাজ্য সরকারকে অবশ্যই এইভাবে বেআইনি ভেড়িগুলো নির্মাণের কার্যে বন্ধ করার জন্য তাদেরকে কিন্তু তৎপর হতে হবে। স্থানীয় পুলিশ প্রশাসনের এ বিষয়ে কঠোরতা অবলম্বন বাঞ্ছনীয়, অবশ্যই, কারণ স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে কিন্তু সমস্ত খবর থাকে যে কোথায় বেআইনিভাবে কাজ হচ্ছে বা কোথায় আইনিভাবে কাজ হচ্ছে। সুতরাং স্থানীয় পুলিশ প্রশাসনের মাধ্যমেই কিন্তু সরকার এটা জানতে পারবে। এই বিষয়ে তাদেরকে কিন্তু অবশ্যই কঠোর হতে হবে। রাজ্যের কৃষি ও সেচ দপ্তরের মন্ত্রীকে এ বিষয়ে জানতে চাওয়ায় তিনি বলেন, কোথাও কোনো বেআইনি খনন হলে অবশ্যই খতিয়ে দেখা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তাহলে দেখো, এখানে এই লাইনটা আমি জুড়ে দিলাম কেন, তোমরা নিউজ পেপারে এই টাইপের অনেক জিনিসপত্র দেখতে পাবে যে বিষয়ে রাজ্যে কোনো ঘটনা ঘটছে, সেই বিষয় সংক্রান্ত যে মন্ত্রী বা দপ্তর, সেখানে কিন্তু সংবাদ মাধ্যম কিন্তু জানতে চায় যে এটা কেন হলো, ওটা কেন হলো, আপনারা উত্তর দিন। তো সেরকমই একটা লাইনটা লিখলাম আমি, যে রাজ্যের কৃষি ও সেচ দপ্তরের মন্ত্রীকে এ বিষয়ে জানতে চাওয়ায় তিনি বলেন, কোথাও কোনো বেআইনি খনন হলে অবশ্যই খতিয়ে দেখা হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তুমি এই তার কোটেশনটাকে কোট আনকোট কিন্তু ইয়ের মধ্যে রাখতে পারো, ঠিক আছে, কোট আনকোট রাখতে পারো এবং তুমি নিজের মতো করে লাইনে লিখতেও পারো। তিনি বলেন কোথাও কোনো বেআইনি খনন হলে, তিনি বলেন বলে কমা দিয়ে কোট আনকোটের মধ্যে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। সর্বোপরি কৃষক ও পরিবেশের কথা মাথায় রেখে যাবতীয় পদক্ষেপ আশু প্রয়োজন বলে মনে করছেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী তথা মাটি গবেষক শ্রী ক.খ.গ. মহাশয়। তাহলে দেখো, আমি এখানে রাজ্যের ভূমিকা দিলাম, স্থানীয় পুলিশ প্রশাসনের ভূমিকা দিলাম, এবং রাজ্যের কৃষি ও সেচ দপ্তরের মন্ত্রীর বিষয়ে জানালাম, এবং একজন বিশিষ্ট বিজ্ঞানী তথা মাটি গবেষকের কথাও কিন্তু আমি এখানে বললাম। তাহলে দেখো, একসাথে 4টে জিনিস কিন্তু সামারাইজ করে আমি 3rd প্যারাতে দিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে, যে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যাবে তার একটা উপায় বেরিয়ে আসলো, বা ওই দপ্তরের মন্ত্রী কি বলছেন এই বিষয়ে, তাদের ব্যাপারটা তারা জানেন কি না, পুরোটাই কিন্তু এই 3য় প্যারাতে কিন্তু তোমরা জানতে পারলে। সুতরাং যে কোনো রিপোর্ট লেখার সময় এভাবে 3য় প্যারা থেকে কিন্তু এমনভাবে লিখবে যাতে করে জানা যায় যে ভবিষ্যৎ পদক্ষেপ কী কী হতে চলেছে। ঠিক আছে? তাহলে এটা গেল 3য় প্রতিবেদন। এর পরের প্রতিবেদন যেটা আসবে সেটা অনেকে রিকোয়েস্ট করছো যে সত্যজিৎ রায়ের 101তম জন্মদিবস তোমার পালিত হচ্ছে, সেইটা নিয়ে রিপোর্ট লিখতে বা প্রতিবেদন লিখতে। আমি অবশ্যই নেক্সট প্রতিবেদন ওটাই দেবো, তারপর আমি আবার লিস্ট অনুযায়ী আবার পরের প্রতিবেদন দেবো। ঠিক আছে? সুতরাং যাদের প্রতিবেদন বা এই প্রতিবেদনের সিরিজটা আমার ভালো লাগছে তারা অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, এবং ভিডিওগুলো অবশ্যই পুরোটা দেখো, স্কিপ করো না, তাতে তোমাদেরই বুঝতে সুবিধা হবে। ধন্যবাদ।